এখানে এমন কিছু স্টক সিলেক্ট করেছি যেগুলো গত বৃহস্পতিবারে বেয়ারিশ ফ্লিপ ছিল, কিন্তু বেয়ারিশ ফ্লিপের একটা ক্রাইটেরিয়া এই যে সে পরপর 9টা ক্যান্ডেল বুলিশ হয়ে থাকে, কিন্তু সেটা তার অবস্থানের উপর নির্ভর করে। অর্থাৎ যদি সে সাপোর্টে থাকে, সামনে যদি কোনো স্ট্রং রেজিস্ট্যান্স থাকে, তাহলে এই ফর্মুলা সেখানে কাজে দিবে না। আবার এইখানে যেগুলো বেয়ারিশ ফ্লিপ, এগুলো কিন্তু সব রেকর্ডের সামনে, সুতরাং খুব সাবধানতার সঙ্গে ট্রেড করতে হবে। এটা বুলিশ হলো রেকর্ডেড ওরিয়েন্টেড, অর্থাৎ রেকর্ডেড আসলেই সেটা গতি বা বুলিশনেসটা বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়টা খেয়ালে রেখে ট্রেড করতে হবে। এটা এমন না যে সে তার শর্ত পূরণ করবে কিংবা কোনো প্যাটার্নও পূরণ করবে, এই ধরনের কোনো শর্ত এখানে নাই। মানে এটা তো রেকর্ডেড ওরিয়েন্টেড, সুতরাং রেকর্ডেড শেষ, তো এই অ্যাডজাস্টমেন্টের পরে সে আবার নতুনভাবে যাত্রা শুরু করবে, তখন তার অ্যানালাইসিস ভিন্নভাবে দিতে হবে। তাহলে এখন শুরু করা যাক, দেখা যাক। আমার প্রথমে আসছে আমান ফিড। আচ্ছা, আমান ফিড এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আমি এখানে ছোট্ট পরিসরে একটা সুইংয়ের অ্যানালাইসিস দিব, সুইংয়ের বেশি দিব না, কারণ আমি আগেই বলেছি যে এই শেয়ারগুলা হলো রেকর্ডেড ওরিয়েন্টেড, সুতরাং রেকর্ডেডের পরে যে কোনো একটা কিছু ঘটতে পারে। সে হয়তো দেখা গেল যে অ্যাডজাস্টমেন্ট প্রাইসে, সুতরাং এটা দুইবার একটা একই কথা বলা হলো। তাই সুতরাং এখন আমি এর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আঁকি। এটা হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। টেকনিক্যালি স্টকটা বুলিশ, ম্যাকডি ক্রস, RSI 50 লাইন পার হয়ে গেছে, এখন বর্তমানে 58। তার উপরে এখন এইটার টার্গেটটা আমি খুব সংক্ষেপে বেশি, এই হলো নেকলাইন। সো এই নেকলাইনটা আমি এখানে যোগ করে দিলাম। সো আমি শুধু এইটুকু অ্যানালাইসিস দিলাম। এটা প্যাটার্ন হিসেবে অনেক দূরে যায়, কিন্তু আমি এখন সেইটা আমি আগেই বলছি যে আমি রেকর্ডেড ওরিয়েন্টেড কোনো শেয়ারের অ্যানালাইসিস সেভাবে দিব না। ওকে, তা এই পর্যন্ত আশা করা যেতে পারে। এর মধ্যে যদি রেকর্ডেড এসে যায়, দেন আপনারা সেভাবে আপনাকে বিবেচনা করতে হবে। ওকে, দেন আমার নেক্সট অ্যানালাইসিসের দিকে। এই আর একটা স্টক, এইটাও রেকর্ডেডের কারণে যেভাবে একটা গ্যাপ দিয়ে বাড়ছে, আমার মনে হয় এই গ্যাপটা ফ্ল্যাপ হবে না। আচ্ছা, এখানে ইপিএস খুবই ভালো, ডিভিডেন্ড 10%, আর হলো 20 নভেম্বর রেকর্ডেড আছে। আচ্ছা, ফান্ডামেন্টালি পি রেশিও খুবই ভালো, ন্যাবও ভালো, এভরিথিং ইজ গুড। আচ্ছা, আমি আবার টেকনিক্যাল অ্যানালাইসিসে যাই। এখানে আমরা তার রেকর্ড ডেট ইত্যাদি যা কিছু আছে, ক্যাশ ডিভিডেন্ড 10%, এজিএম কবে, ডিক্লারেশন কবে, আচ্ছা রেকর্ড ডেট কোন ইয়ারে, এগুলো আপনি এখানে সব দেখতে পাচ্ছেন। এই প্যাটার্নটা এখন একটা বুলিশ প্যাটার্ন, কারণ ম্যাকডিটা 0 লাইনে ক্রস করছে। সুতরাং আমরা এটা যদিও রেকর্ডেড মাত্র 20 তারিখে আছে, 2 দিন পরে, তারপরেও সম্ভবত এটার আমি আশা করতে পারি, আমার যেটা মনে হচ্ছে, যেটা আশা করা যায় একটু বেশি, এটাও একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আসলে বটম লেভেলে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হলো একটা কি বলে এটাকে, হলো রিভার্সাল প্যাটার্ন। সো আমার আমি যেটা মনে করি, এই হলো তার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ওকে, বটমে আর নামবে না, কারণ ওকে, সো এইটা এখন তার
টার্গেটটা আমি মেবি এটা আমি শর্ট টার্ম টার্গেট দিলাম, নট লং টার্ম টার্গেট। আমার হয়তো আরও কোনো অ্যানালাইসিস আছে, ইউটিউবে দেখবেন, সেখানে লং টার্ম টার্গেট দেওয়া আছে। মানে এই মুহূর্তে যেখানে যে শেষ থামতে পারে আমি সেরকম একটা টার্গেট দিচ্ছি, এটা এই লং টার্মের জন্য না। কারণ এখানে লং টার্মে এখানে একটা আমি যদি হিসাব করি তো এটা অনেক দূরে যেতে পারি, সেই হিসাবের মধ্যে আমি এখন যাব না। আচ্ছা, নেক্সটে আসছে হলো ডোরিন পাওয়ার, তারপরে জেনেক্সিলটাও বুলিশ, কিন্তু আমি এখানে ঠিক বলতে পারছি না যে এটা তো কোনো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন না, কিন্তু এবং সে এখনো রেজিস্ট্যান্স ব্রেক করতে পারেনি, এবং ক্যাশ ডিভিডেন্ড 3%। যদিও এটা একটা বেয়ারিশ ফ্লিপ, রাইট, এটা একটা বেয়ারিশ ফ্লিপ তৈরি করছে, তা আমি যেটা মনে করি যে সেটা একটা যা হোক ছোটোখাটো একটা 1-2-3 প্যাটার্ন আমি এটাকে ধরি। হ্যাঁ, ছোটোখাটো একটা 1-2-3 প্যাটার্ন ধরলে এটা আনুমানিক 61.8 আমি আমার চোখের একটা আন্দাজ আছে, যে নাই তা না, সেই হিসাবে সে যেতে পারে, অথবা ডবল বটমও ধরতে পারেন। ডবল বটম ধরলেন এবং আমি তার খুব বেশি দূরের কথা বলবো না, হয়তো বা সে 40.80 পর্যন্ত, সে 40.80 পর্যন্ত, কিন্তু তার উপরেই যাওয়ার কথা, কারণ এই সুইংটা তো সে পাবে। তা যাই হোক, কারণ 40.80 পর্যন্তই দেখেন, এটা আপাতত একটা সুইং যাদের আছে তাদের হয়তো এটা কোনো উপকারে আসতে পারে। নেক্সটে আসছি গোল্ডেন সানও সুন্দর একটা, গোল্ডেন সানের প্যাটার্নটা বেশ ভালো। গোল্ডেন সানের এবারে ইপিএসগুলো খুব ভালো, কিন্তু তা সত্ত্বেও তার পি রেশো -80.77, বি ক্যাটাগরি। ওকে, এটা ওই দিক দিয়ে খুব না, আবার এদিকে দেখা যাচ্ছে যে ডাইরেক্টররা শেয়ার সেল করছে আর ইনস্টিটিউটগুলো শেয়ার কিনছে। আচ্ছা, এখন এটার একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এটা হলো সাইফার প্যাটার্ন। এটার আগে আমি ধারণা করছিলাম যে এখান থেকে সে একটা সাইফার প্যাটার্ন তৈরি করবে, কিন্তু দেখা গেল যে সাইফার না করে একটা শার্ক প্যাটার্ন, ফাইনালি শার্ক প্যাটার্ন তৈরি করছে। শার্ক প্যাটার্নের টার্গেট হইতে পারে, যেহেতু এখনো এর কোনো ডিক্লারেশন আসেনি, সুতরাং ডিক্লারেশন আসলে ভিন্ন কথা, কিন্তু ডিক্লারেশন যেহেতু আসে নাই, আমরা এর টোটাল টার্গেটটাই নির্ণয় করি। টোটাল টার্গেট হলো এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 127.2%। আচ্ছা, এই হলো তার টার্গেট। এখন 127.2% হলো 30.40, আর এর কিন্তু শার্ক প্যাটার্নে কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স। সুতরাং এই রেজিস্ট্যান্স হলো 21.00, এটা একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স গোল্ডেন সানের। সুতরাং এটা সাবধানতার জন্য বলা, আর অন্যান্য রেজিস্ট্যান্সগুলো 5-তে দেওয়া আছে, রেজিস্ট্যান্সগুলো দেখে শুনে দেখতে পারেন রেজিস্ট্যান্সগুলো। পরবর্তী স্টক মেঘনা পেট, এটা জেড ক্যাটাগরি, -124। আমি এটার কোনো অ্যানালাইসিস দিতে চাচ্ছি না এখন। এখানে যদিও একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে, আপনি করে নিতে পারেন হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্ন, হ্যাঁ, এটা নো প্রবলেম, আপনি এটা করে নেন। আমি আর এটা নিয়ে এটা রেকর্ড এই মাইনাস, আবার এবারও মাইনাস ইপিএস, ন্যাব, ডিক্লারেশন ইত্যাদি রেকর্ড ডেট সবই আছে, কিন্তু কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন দেয়নি। এই ধরনের শেয়ারগুলো মনে হয় যে মার্কেট যখন আপ হবে সেই সময় থেকে আর এই ধরনের শেয়ারগুলো বাড়ার সম্ভাবনা, হয়তো আপনার থাকলে মন খারাপ করবেন, কিন্তু আমার মনে হয় না যে এখন মার্কেট যেহেতু আপ হচ্ছে এই সময়ে এই ধরনের শেয়ার যে মার্কেট দখল করে রাখবে, একটা বুম বুম ভাব হবে, আমার মনে হয় না যে সেগুলো হবে। এদের গেম একসময় হয়ে গেছে,
যখন মার্কেট খুব খারাপ ছিল। সুতরাং এখন এটা গেম নিয়ে চিন্তা ভাবনা করা মনে করি যে এটা ঠিক হবে না। আচ্ছা, মেঘনা পেটের পরে আসতেছে সাইহাম টেক্স বেশ সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে, কিন্তু প্যাটার্ন তৈরি করলেও এটার সামনে রেকর্ডেড আছে, রেকর্ডেড ক্যাশ ডিভিডেন্ড 5%, ইপিএস 50.51, আচ্ছা 0.51, নট 55, 50.51 না 0.51। ওকে, নভেম্বরে হলো তার এই 19 নভেম্বর তার রেকর্ডেড। এখন এইখানে যে প্যাটার্নটা আছে আমি শুধু সেটু এইখানে যে টোটাল যে প্যাটার্নটা আমি সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু মনে করেন না যে এই টার্মে সে যাবে। সে হয়তো রেকর্ডেড ওরিয়েন্টেড একটা কারেকশনের পরে সে ওখানে যাইলেও যেতে পারে, তখন আমি ভিন্নভাবে চিন্তা করব। কিন্তু এখন প্যাটার্ন অনুযায়ী তার যেখানে যাওয়ার কথা সেইটা হলো, আবার দেখি এই 22.90 প্যাটার্ন অনুযায়ী, কিন্তু প্যাটার্নের আগেই তার সামনে বেশি রেজিস্ট্যান্স থাকবে, কারণ রেকর্ডেটের পরে অনেক শেয়ারই কারেকশনে চলে আসে। সুতরাং রেজিস্ট্যান্স বা টার্গেট যাই হোক না কেন, সবসময় টার্গেটের উপর নির্ভর করা যায় না। এখন এইখানে যে এই কি প্যাটার্ন, এটা ওই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা নিয়ে আমি একটা অ্যানালাইসিস দিচ্ছি। এই হলো প্যাটার্ন, এইখান থেকে প্যাটার্নটা শুরু। সো এইটা দিলাম, এইখানে ব্যাস। আচ্ছা, এখন টার্গেট কি হতে পারে? টার্গেট নেকলাইন, এই নেকলাইন পর্যন্ত দূরত্ব, অর্থাৎ আমি এখানে অসুন্দরভাবে প্যাটার্নগুলো তৈরি করতেছি। আচ্ছা, যাই হোক এই পর্যন্ত। তবে শেয়ারটা না ঠিকই আছে আপাতত, এইটাকে তার টার্গেট হিসাবে ধরে রাখেন, এটাকে তার টার্গেট আপাতত। আচ্ছা, নেক্সটে দেখি কোনটা, এসিএফএল হলো এই ক্যাটাগরি শেয়ার। আচ্ছা, জানি না ডাইরেক্টররা কেন এটাকে সেল দিচ্ছে এবং ইনস্টিটিউটে সেল দিচ্ছে, অর্থাৎ এই একটা হলো সমস্যা। 10 কোটি শেয়ার, 33 টাকা ন্যাভ, কিন্তু প্রাইস 17 টাকা, আর পিই রেশোটা এখানে দেখাচ্ছে না, আমি জানি না এটা ঘটনাটা কি। আচ্ছা, এখন এইটা যদিও বুলিশ, এইখানে -25, ক্যাশ ডিভিডেন্ড 10%, -25 ইপিএস হওয়ার পরেও ক্যাশ ডিভিডেন্ড দিছে। কারণ এই ক্যাশ ডিভিডেন্ড খাওয়ার জন্য এটা আর কত দূর বাড়তে পারে, এটা আমি এই কারণে রেকর্ডেড পর্যন্ত দেখতে পারেন, আমি এটা অ্যানালাইসিস এই কারণে দিলাম না। আমি যদিও কিছু বেয়ারিশ ফিলিপ স্টক জোগাড় করছি, তার মানে এই না যে সব বেয়ারিশ ফিলিপ স্টকই একেবারে আকাশে উঠবে বা নিয়ম অনুযায়ী 9টা ক্যান্ডেল আপ হবে, সেটা না। এই জিনিসটা সেটা সবসময় হয় না। সবসময় মানে কি, এর সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো তো তার সবসময় কাজ করবে। সুতরাং এখন সেটা কাজ করবে না, এটা কাজ করতে পারবে না। এবং তারপরে দেখতে পারেন কাজ করে কিনা। এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এখান থেকে এই একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী আমি একটা আনুমানিক ধরে নিলাম 19 টাকা 60 পয়সা যাইতে পারে। আচ্ছা, নেক্সটে আসতেছে সিবিও পিআরএল এর এখন ডিভিডেন্ড দিছে, ডিভিডেন্ড ডিক্লারেশন আসছে, ক্যাশ ডিভিডেন্ড 10%, ইপিএস 2.34, পি রেশো তারপরেও 29, আর এদিকে 57, আর 2.78 করো। যেহেতু এটা একটা লো পেইড আপের শেয়ার, সুতরাং এইটা আবার মনে হয় সে বেশ খানিকটা এখানে এবিসিডি একটা প্যাটার্ন হইতে পারে, এটা হয়েছে তাই এবিসিডি প্যাটার্ন, এবিসিডি বা 1 2 3 প্যাটার্ন। হ্যাঁ, 1 2 3 প্যাটার্ন, সেটা হ্যাঁ এটা একটু 1 2 3 ছোটোখাটো একটু 1 2 3 প্যাটার্ন। যদি এটা আরএসআই 50 লাইনের উপরে এই 3টা হইতো, দেন এটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে, অনেক দূরে অ্যানালাইসিস দিতে পারতাম। কিন্তু সেটা না হয়ে আমরা এখানে একটা ফ্ল্যাগ ধরি এবং সেই ফ্ল্যাগ অনুযায়ী
আমি এর ফ্ল্যাগটা আঁকছি না, এখানে একটা ফ্ল্যাগ। আমার মনে হয় যে অনেকেই আজকাল ফ্ল্যাগ ট্র্যাক চেনেন, নিজেরা আঁকে নিতে পারেন। আমি এটাকে শর্ট করার জন্যে, কারণ বেশি লম্বা ভিডিও হয়ে গেলে পাবলিক এগুলা দেখে না, এবং দেখে শুধু না, এটা ইউটিউবের থেকেও আপত্তি থাকে। মানে ভিতরে কোনো বস্তু নাই কিন্তু ভিডিও লম্বা লম্বা, আচ্ছা সেইটা ইউটিউব এটাকে দেখে যে এ একটা ফালতু মানুষ। হ্যাঁ, সুতরাং আমি শুধু খুব শর্টকাটে অ্যানালাইসিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। অর্থাৎ এখানে যদি ফ্ল্যাগ হয় তার এই পর্যন্ত সে আসতে পারে, অর্থাৎ 137 টাকা 80 পয়সা। 137 টাকা 80 পয়সা আসাই স্বাভাবিক, কারণ এইটা হলো তার রেজিস্ট্যান্স, এই জোনটা একটা তার রেজিস্ট্যান্স। সুতরাং এটা অস্বাভাবিক কিছু না। এবং তারপরের কথা হলো, সে যদি এর ভিতরে সাপোর্ট নিতে পারে দেন হয়তো উপরে উঠবে, সেটা ভিন্ন ব্যাপার। এখন আমরা নেক্সট স্টকে আসলাম। নেক্সট স্টক সাইহাম কটন। সাইহাম কটনে খুব ভালো ইপিএস টিপিএস ছিল, কিন্তু সে সেই অনুযায়ী কাজ করতে পারলো না। সে অনেক আগের থেকেই সে এটাকে উঠতে না পেরে এখন পড়ে গেছে। এখন 18 তারিখে হলো তার রেকর্ড ডেট। সুতরাং এটার অ্যানালাইসিস দিতে যাচ্ছি না। 18 তারিখে রেকর্ড ডেটটা দেখেন 2 দিন, তারপরে এটা অ্যানালাইসিস করা যাবে 18 তারিখে কোন পর্যন্ত উঠে। এর মধ্যে এটা কিন্তু বেয়ারিশ ফিলিপ উঠার কথা অ্যাকর্ডিং টু ল। বেয়ারিশ ফিলিপের ল, সে অনেক দূরেই যাওয়ার কথা, কিন্তু যাওয়ার সম্ভাবনাও টেকনিক্যালিও দেখি না। কারণ হলো যে সে সাপোর্টে নাই। এটা যদি এই যে ম্যাগডিটা যদি 0 লাইন অতিক্রম করতো এবং আরএসএ যদি 50-র উপরে সাপোর্ট নিত, আমি বলতাম যে সে ওকে। যেমন এইখানে সে 0 লাইনের উপরে আছে, ম্যাগডি 0 লাইনের উপরে আছে। হ্যাঁ, এইরকম ক্ষেত্রে সে একটা ভালো মুভমেন্টে আশা করতে পারি। সুতরাং সাইহাম কটনের অপেক্ষা করেন, এটা রেকর্ড ডেট পার হোক। নেক্সটে আসতেছে কুইন সাউথ। কুইন সাউথেরও রেকর্ড ডেট 28 তারিখ, বেশ কয়েকদিন সময় পাবেন। তা এই সময়ের মধ্যে এইটার দেখি এইটার কতটুকু রিট্রেসমেন্ট হয়েছে। এইটাকেও আমরা হেড অ্যান্ড শোল্ডার বলতে পারি। তা হেড অ্যান্ড শোল্ডার দেখেন, হেড অ্যান্ড শোল্ডার আমি আঁকতে যাচ্ছি না, এইখান থেকে এই পর্যন্ত আবার এই হলো তার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সুতরাং আমি যদি এখন এইটাকে যদি নেকলাইন পর্যন্ত দূরত্ব ধরি, দেন টার্গেটটা আসতেছে এইখান থেকে ব্রেক করলো। সুতরাং টার্গেট আসতে পারে 15 টাকা 50 পয়সা। ওকে, নেক্সটে আসি কুইন সাউথের পরে আসছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংকটা এইখানে একটা সাপোর্ট পেয়েছে। আমি এটা টোটাল অ্যানালাইসিসই করতে চাচ্ছি, কারণ এর কোনো রেকর্ড ডেট অনেক আগে চলে গেছে। সুতরাং এখন এটা যেটা বাড়তেছে, এটা তার ইন্ট্রিনজিক ভ্যালুর কারণে বাড়তেছে, নট ফর রেকর্ড ডেট। রেকর্ড ডেটের ডিভিডেন্ড দিবে, আমি সেই রেকর্ড ডেটের ডিভিডেন্ড খাবো, এই ধরনের ঠিক না। এটা রেকর্ড ডেট এখন তার ডিক্লারেশন আসতে বহুত দেরি। এখন যেটা বাড়বে এটা হলো তার ইন্ট্রিনজিক ভ্যালুর কারণে। এখন এটা কত বাড়তে পারে উত্তরা ফাইন্যান্স, এটা মানে আমার অন্যখানেও অ্যানালিসিস দেওয়া আছে, আমি একটু হিসাব করে দেখি। এটা 61.8%ই ইন অ্যান অ্যাভারেজ, অতটুকুই সে গেছে। আমি এটা মুছে দিই, কারণ বেশি হিজিবিজি তো দেখলেনি। 61.8% তার স্মরণ হয়েছে বা রিট্রেসমেন্ট হয়েছে। এখন আমি তার টার্গেটটা দেখি, টার্গেটটা কত হতে পারে। 61.8% হলে 161.8%, দ্যাট ইজ এই হলো 161.8%। আচ্ছা, এখন এই হলো তার অ্যানালাইসিস 161.8%, এইটা এই পর্যন্ত। কিন্তু তাকে এখানে আসতে হলে তার ফার্স্ট একটা রেজিস্ট্যান্স হলো 22 টাকা 80 পয়সা। এটা পার হইতে হবে, এটার উপরে সাপোর্ট নিতে হবে, এটা হলো তার শর্ত। সুতরাং অ্যানালাইসিস মানেই যে সে সেখানে যাবে এমন না। তারপরেও তার কিছু রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ আগের হাই। এই ধরনের ক্ষেত্রে আগের হাই একটা রেজিস্ট্যান্স থাকে, মেবি এখানে 2বার টক্কর দিতে পারে এই লাইনে, এটার উপরে 2-3বার টক্কর দিয়ে তারপরে সেটার ভাঙবে। একবারে রেজিস্ট্যান্স ভাঙার প্রশ্ন আসে না, একবারে ভাঙতে পারবে না।
হ্যাঁ, যেমন এইখানে একটা রেজিস্ট্যান্স, এই যে এই বরাবর এখানে একটা রেজিস্ট্যান্স, সে কি করছে কতক্ষণ পর্যন্ত ধাক্কাধাক্কি করে তারপর হঠাৎ ভেঙে উপরে উঠছে না, সেরকম এইখানেও বেশ খানিকক্ষণ যাবত ধাক্কাধাক্কি, এই যে এখানেও তো তাই করছে, এখানে রেজিস্ট্যান্স লেভেলটাকে বহুক্ষণ যাবত সে ভাঙার চেষ্টা করছে, ভাঙতে পারে নাই। এখন পারবে, আশা করা যাচ্ছে যে সে পারবে, কারণ এদিকে আরএসআইটা আছে, সব আরএসআই ম্যাকডি সবই বুলিশ অবস্থায় আছে, সুতরাং এটা ভাঙতে পারবে। আর এখানে যে প্যাটার্ন দেখতেছি টেকনিক্যালি যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাও বুলিশ। হ্যাঁ, সুতরাং এটা আপাতত এই দিক পর্যন্ত যাচ্ছে, বুলিশ অবস্থায় আছে, কিন্তু রেজিস্ট্যান্স ভাঙতে পারতেছে না। ওকে, এরপরে দেখি কোনটা আছে, র্যাক সিরামিক। কেন এখানে র্যাক সিরামিক আসলো? র্যাক সিরামিকেরও এটা একটা বুলিশ ফর্মে চলে আসছে, আমি ঠিক জানি না এটা কবে ডিক্লারেশন, ফেব্রুয়ারি মাসে হয়তো, বা সামনে ফেব্রুয়ারি মাসে তার ডিক্লারেশন, বুলিশ ফর্মে আসছে। তা এটাকে অপেক্ষা করেন, এটা আরএসআই 50টা অতিক্রম করুক, আমি অ্যানালিসিস দিব অথবা আমার লাইভে অ্যানালিসিস দিব, 50টা অতিক্রম করুক, এবং তার আগে পর্যন্ত এটা একটা ভালো প্যাটার্নের মধ্যে আছে। আমি একটু আপনারা হয়তো অনেকে দেখতেছেন, যাতে এটা নেক্সট কোথায় যায় সেটা বোঝার চেষ্টা করতেছেন। সুতরাং আমিও একটু হেল্প করি সেভাবে। এখন এইখানে একটা ভালো উইকলি চার্টে এখানে একটা ভালো ডাইভারজেন্স আছে, সুতরাং এইটা এখান থেকে সে যে উপরে উঠবে এ ব্যাপারে মানে সম্ভাবনাটা অনেক বেশি। এখান থেকে যে বুলিশ অবস্থায় কনভার্ট হবে, এখান থেকে সম্ভাবনাটা অনেক বেশি। আর আপাতত আমরা যে প্যাটার্ন হবে সেটা একটা সাইফার প্যাটার্ন, এখন পর্যন্ত যে প্যাটার্ন আছে প্যাটার্নটা দেখি ভ্যালিড হয়েছে কিনা আমি দেখার চেষ্টা করি। আচ্ছা, প্যাটার্নটা মনে হয় প্যাটার্নটা এখনো বলবো যে এখনো ব্রেক করতে পারে নাই। ওকে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি, ধরে নিলাম রেজিস্ট্যান্সটা ব্রেক করছে। হ্যাঁ, আমি যদি না করে তাহলে তো আপনারা নিজেরাই বুঝতেছেন যে এটা পড়ে যাবে, ব্রেক করতে না পারলে, কিন্তু পড়বে না। আমার মনে আমি যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটর দিয়ে, আচ্ছা ধরে নিলাম যে সে এটা ব্রেক করে যাবে, আর সেই ক্ষেত্রে এইটা অথবা এই বরাবর আরও খানিকটা আসবে, সেই ক্ষেত্রে এইখানে একটা সাইফার প্যাটার্ন, আমি মিনিমামটা ধরি, সাইফার প্যাটার্নের হলো টার্গেটটা হলো এইখানে 786, অর্থাৎ কিনা 38.60। যদি সে আরএসআই 50 লাইন এবং ম্যাকডি 0 লাইন অতিক্রম করতে পারে, যেহেতু এখন এটা এখানে আসছে আমি জন্য একটা আগাম অ্যানালাইসিস দিয়ে রাখলাম, কিন্তু এটা নির্ভর করতেছে তার রেজিস্ট্যান্স ব্রেকের উপরে। সো রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক করেনি, এটা মনে রাখেন। এটা নিয়ে আবার বলেন না যে আপনি বলছেন যে এই পর্যন্ত যাবে কিন্তু তো গেল না মানে কি, আমি এই সঙ্গে এটাও বলতেছি যে এর 76% তার রেজিস্ট্যান্স টার্গেট হলো, পরে উপরে আরও আছে, সাইফার প্যাটার্ন হলে আরও উপরে যাবে, কিন্তু আমি মিনিমাম দিচ্ছি 76% 38.60। আর হলো তাকে রেজিস্ট্যান্সটা, এইখানে একটা রেজিস্ট্যান্স এবং প্রাথমিক রেজিস্ট্যান্স, এই দুইটা, একটা হলো 24.60 আর একটা হলো 23.70, এই দুইটা রেজিস্ট্যান্স পার হলে আমার মনে করতে হবে যে সে বুলিশ মুভমেন্টে গেল। আচ্ছা, তা এই সম্ভবত আর নাই, আরও আছে জিকিউ বলপেন। জিকিউ বলপেনের ক্ষেত্রে এটা যেটা বলবো এটা সম্পর্কে 3% ক্যাশ ডিভিডেন্ড। ওকে, রেকর্ড ডেট 20 নভেম্বর, রেকর্ড ডেটটা যাক, তারপরে এইখানে একটা কি বলে প্যাটার্ন, রেকর্ড ডেটের মধ্যে 20 তারিখের মধ্যে সে, আমি এখানে যদি একটা হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্ন দেই, তা 20 তারিখের মধ্যে সেটা ফিল আপ করতে পারবে না, কারণ সে যাবে কি না যাবে সেটা পরের কথা, কিন্তু আমি এখন যে অ্যানালাইসিসগুলো দিচ্ছি এগুলো রেকর্ড ডেট ওরিয়েন্টেড, সুতরাং সেই হিসাবে এটা অ্যানালাইসিস দিতে পারি না, কারণ 20 তারিখের মধ্যে এটার যে টার্গেট হবে, ছোটোখাটো একটা টার্গেট দিলেও সে তা দেখতে পাচ্ছি 156 টাকা, এই 20 তারিখের মধ্যে সে 156 টাকা যাবে না।
সুতরাং আমি এটার অ্যানালাইসিস দিচ্ছি না, কিন্তু এটা একটা বুলিশ প্যাটার্ন, এটা একটা রিভার্সাল প্যাটার্ন। তারপরে এটা অ্যানালাইসিস দিব, হয়তো কোথাও দিছি, আমার ইউটিউব চ্যানেল দেখেন, সেখানে আমার এটা অ্যানালাইসিস আছে। এই যে এখানে যে প্যাটার্নটা করে রাখছি, এই প্যাটার্নই হলো এই একটা টার্গেট, আর একটা হলো টার্গেট এইখানে, এইটা হলো তার আরেকটা টার্গেট। এই হলো না, এটা হলো কি প্যাটার্ন, জিকিউ হলো ক্র্যাপ প্যাটার্ন, এখানে তার আরেকটা টার্গেট। অর্থাৎ এই পর্যন্ত 243 টাকা পর্যন্ত যাওয়ার তার সামর্থ্য আছে। আচ্ছা, যাই হোক, আজকের অ্যানালাইসিস আরও আছে নাকি দেখি, বা সিমটেক্স আরও আছে। আচ্ছা যাক, আর এগুলা নিয়ে অ্যানালাইসিস দিচ্ছি না, এমনি অনেকগুলো হয়ে গেছে, আরও অনেকগুলো ছিল, আমি এইগুলো নিয়ে অ্যানালাইসিস দিলাম না। ওকে, ঠিক আছে। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, হ্যাপি ট্রেডিং, ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।